প্রিয় এইচএসসি 26 ব্যাচ আজকের বায়োলজি সুপার সাজেশন ক্লাসে তোমাদের স্বাগতম। দেখো, সাজেশন ক্লাস কেন নেওয়া হয়? সাজেশন ক্লাস তাদের জন্য নেওয়া হয় যাদের দেখা যায় বায়োলজিতে একাডেমিকভাবে সবগুলো অধ্যায় কমপ্লিট হয় নাই। তো মাঝে ছুটি যেহেতু একদিন, তাহলে কোন কোন অধ্যায়ের কোন কোন বিষয়গুলো পড়লে এর মাঝখানে একটা ভালো সিকিউতে নাম্বার তোলা সম্ভব। এছাড়াও যাদের ফুল সিলেবাস ভালো করে করা আছে তারা সাজেশন দেখে প্রথমে ওই ইম্পর্টেন্ট অধ্যায়গুলো করে নিবা, তারপর যাদের লেস ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেই লেস ইম্পর্টেন্ট টপিকগুলো যেন খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়। তাহলে আজকে আমরা কিছু অধ্যায়ের নাম বলবো, যে অধ্যায়গুলো পড়লে তোমার মোটামুটি সিকিউ কভার হয়ে যাবে। যেহেতু একদিন ছুটি, সময় অনেক অল্প, তার জন্য আমরা কিছু স্পেসিফিক অধ্যায় সিলেক্ট করে দেবো। স্পেসিফিক টপিক দেখা যায় আগামী যে সামনে তোমাদের পরীক্ষা আসছে এই টপিকগুলোর মধ্যে পড়বে, কারণ আমার নিজের পড়ানো অভিজ্ঞতা এবং বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস থেকে দেখছি বিগত লাস্ট 10 বছর ধরে এই কোশ্চেনের বাইরে খুব একটা কোশ্চেন চাই না। তাহলে চলো আমরা তৃতীয় অধ্যায় থেকে শুরু করি। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে পরিপাক্য শোষণ। তো পরিপাক্য শোষণে কি পড়বো? এইটা পরিপাক্য শোষণে প্রথম যকৃতের গঠন পড়ব। যকৃতের গঠন গ নম্বরে দেওয়ার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। আর ঘ নম্বরে যকৃতের সঞ্চয় এবং বিপাকীয় কাজ। তো সঞ্চয় এবং বিপাকীয় কাজ আলাদাভাবে আসতে পারে, শুধু সঞ্চয়ী কাজও আসতে পারে। যকৃতের গঠন পড়ব এবং যকৃতের সঞ্চয়ী এবং বিপাকীয় ভূমিকা পড়ব। এছাড়া আর কি গঠন আছে? হ্যাঁ, অগ্ন্যাশয়ের গঠন পড়ব এবং পাকস্থলীর গঠন পড়ব। এখন অগ্ন্যাশয় গঠনের মধ্যে অগ্ন্যাশয় গঠন তো খুবই ছোট, এর সাথে অগ্ন্যাশয় কেন মিশ্র গ্রন্থি বলা হয় এই পার্টটা আমরা তার সাথে ঢুকাই দেবো। এবং যকৃতের যে এই পাকস্থলীর যে গঠন, সেই গঠনের মধ্যে অবশ্যই পাকস্থলীর চিত্রসহ অংশ চিহ্নিত করতে হবে। তাহলে এই গঠনগুলো পড়লেই হবে। তারপর তারপর সবচেয়ে এই অধ্যায়ে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শর্করা, আমিষ এবং স্নেহজাতীয় খাদ্যের পরিপাক। তাহলে শর্করা, আমিষ এবং স্নেহজাতীয় খাদ্যের পরিপাক পড়তে হবে। এইটা শুধু মুখ গহ্বরে, পাকস্থলীতে এবং ক্ষুদ্রান্তে 3 জায়গায়। তাহলে মুখ গহ্বরে, পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে 3 জায়গায় শর্করা, আমিষ এবং স্নেহজাতীয় খাদ্যের পরিপাক এটা আমাদের কমপ্লিট করতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে বিএমআই পার্ট। বিএমআই পার্ট থেকে কি কোশ্চেন আসতে পারে? বিএমআই নির্ণয় থেকে কোশ্চেন আসতে পারে। তাহলে বিএমআই যেভাবে নির্ণয় করতে হয়, দেহের ওজন বাই মিটার স্কোয়ার বিএমআই নির্ণয় করতে পারবো। এবং ঘ নম্বরে স্থূলতার কারণ, প্রতিকার এবং প্রতিরোধ, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এর বাইরে কোনো যদি কোশ্চেন আসে তাহলে হচ্ছে সেইটা আসতে পারে পরিপাকের হরমোনের ভূমিকা বা পাকিস্তান নিজেই কেন পরিপাক হয় না। এর মধ্যে থেকেই এই অধ্যায়ে যত কোশ্চেন, সেই কোশ্চেনগুলো মোটামুটি কভার হয়ে যাবে। ঠিক আছে? তারপর চলে আসো রক্ত এবং সন্ধান। তো তোমরা যখন গাইড খুলবা দেখবা বেশিরভাগ চতুর্থ অধ্যায় যে কোশ্চেন সেটা হচ্ছে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। তাই হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের ছবি এটা অবশ্যই লেভেলিং সহ করা লাগবে। তার সাথে রক্ত প্রবাহের গতিপথ, কোথা থেকে রক্ত কোন জায়গায় যাচ্ছে এই রক্ত প্রবাহের গতিপথ। এছাড়া গ নম্বরের জন্য আরও ইম্পর্টেন্ট হচ্ছে যে কপাটিকাগুলো আছে, সেই 6টা কপাটিকার কারণ, লক্ষণ এবং প্রতিকার। 6টা কপাটিকার কারণ, লক্ষণ এবং প্রতিকার। এছাড়া হৃৎপিণ্ডের কার্ডিয়াক চক্র, মায়োজনিক নিয়ন্ত্রণ, তারপর যে রোগগুলো আছে হার্ট অ্যাটাক, স্ট্রোক, তারপর এনজিওপ্লাস্টি, তাহলে এই রোগগুলো থেকে ঘ নম্বরে আসতে পারে। এছাড়া এর বাইরে যদি কোনো কোশ্চেন আসে সেটা হচ্ছে রক্ততঞ্চন পদ্ধতি আসতে পারে। আর সেনো রক্তকণিকা যে 3টা ভাগ আছে, ডাব্লিউবিসি, আরবিসি এবং প্লেটলেট, এইটা একটু দেখবা। তাহলে চতুর্থ অধ্যায়ে এইখান থেকে দেখলে মোটামুটি কভার হয়ে যাবে। এখন আসো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে সিকিউ পড়লে সেটা ফুসফুসের গঠন অথবা অ্যালভেওলাসের গঠন। আর অ্যালভেওলাসের গঠন আসে চিত্রসহ গাইতে হবে। তো ফুসফুসের গঠন এবং অ্যালভেওলাসের গঠন পড়তে হবে। তাছাড়া গ নম্বর আরও একটা টপিক আসতে পারে শ্বাস প্রশ্বাস কার্যক্রম। তাহলে শ্বাস প্রশ্বাস কার্যক্রমটাও কভার করে ফেলতে হবে এর সাথে। এখন ঘ নম্বরের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অক্সিজেন পরিবহন, কার্বন ডাইঅক্সাইড পরিবহন। দুইটা একসাথেও আসতে পারে, আলাদাভাবে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড পরিবহন আলাদাভাবে উল্লেখ করে দিতে পারে। তাহলে অক্সিজেন পরিবহন, কার্বন ডাইঅক্সাইড পরিবহন অবশ্যই শিখতে হবে। তার সাথে 2টা রোগ আছে, সাইনোসাইটিস এবং ওটাইটিস মিডিয়া। তাহলে সাইনোসাইটিস এবং ওটাইটিস মিডিয়া এই 2টাও তার সাথে কভার করে ফেলতে হবে। তারপর চলে আসো বর্জ্য নিষ্কাশন। তো বর্জ্য নিষ্কাশন এখান থেকে কি পড়বো? এখান থেকে কিডনির গঠন পড়বো এবং নেফ্রনের গঠন পড়বো, দুইটাই চিত্রসহ। তাহলে কিডনি এবং নেফ্রনের গঠন পড়লাম দুইটাই চিত্রসহ। আর ঘ নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মূত্র সৃষ্টির প্রক্রিয়া। এখন মূত্র সৃষ্টির প্রক্রিয়া যদি না আসে তাহলে কি আসতে পারে? কিডনি বিকল। তাহলে কিডনি বিকল হলে কি ব্যবস্থা করতে হবে? কিডনির যে প্রতিস্থাপন, সেই প্রতিস্থাপন পদ্ধতি সম্পর্কে লিখতে হবে। এবং অসমোরেগুলেশন এর ভূমিকা, অসমোরেগুলেশন পার্টটাও খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে অসমোরেগুলেশন পড়ে ফেলতে হবে। ঠিক আছে?
তারপরে চলে আসে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে দেখো কোষিরুকা। সপ্তম অধ্যায় থেকে কোষিরুকা, আদর্শ কোষিরুকা গঠন করতে হবে আর অ্যাটলাসের গঠন করতে হবে। এই দুইটা গঠন করে ফেলবো। তারপর আমাদের যে নিরেট অস্থি মানে শক্ত অস্থি, এর যে একক, সে এককে হ্যাবোসিয়ান সিস্টেম। তাহলে এই হ্যাবোসিয়ান সিস্টেমের গঠন গ নম্বরে বারবার আসে, তার জন্য হ্যাবোসিয়ান যে সিস্টেমের চিত্র আছে সেই চিত্র সহ গঠন করে ফেলতে হবে। এছাড়া 3 ধরনের পেশি আছে, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি। এদের তুলনা দিয়ে বারবারই কোশ্চেন আসে। তার সাথে এই সপ্তম অধ্যায়ে আমরা 3 শ্রেণীর লিভার দেখতে যাই। প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। 3টা লিভারের যে কার্যক্রম বা কার্যপ্রণালী সেটা আসতে পারে। এছাড়া হাড় ভাঙার কারণ, লক্ষণ, প্রতিকার এবং মস্কানোর যে কারণ, লক্ষণ, প্রতিকার রাইস আছে মানে রেস, তারপর আইস, তারপর কম্প্রেশন, তারপর এলিভেশন। এই পার্টটা খুব সুন্দর করে ফেলবো। এর বাইরে 7 অধ্যায় থেকে যায় না। খ নম্বরের জন্য হয়েছে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না কেন, আমাদের যে হ্যামস্ট্রিং পেশি আছে, কোয়াড্রিসেপস পেশি আছে, সেই পেশিগুলো পড়ে ফেলবো। ঠিক আছে, এবার চলে আসো জিনতত্ত্ব বিবর্তন। জিনতত্ত্ব বিবর্তন থেকে কি পড়তে হবে? প্রথম হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র পড়তে হবে। প্রথম সূত্র অনুপাত কি? 3:1। তারপর প্রথম সূত্রে যে 3টা ব্যতিক্রম আছে, অসম্পূর্ণ প্রকটতা, তারপর লিথাল জিন, তারপর হচ্ছে সমপ্রকটতা, এই 3টা পড়তে হবে। আর ঘ নম্বরের জন্য দ্বিতীয় সূত্র এবং দ্বিতীয় সূত্রে যে 3টা ব্যতিক্রম, দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপোপ্টোসিস এবং আরেকটা যে পরিপূরক জিন, এই 3টা টপিক খুব সুন্দর করে পড়ে ফেলতে হবে। এখান থেকেই গ ঘ চলে আসবে। এখন এখান থেকে যদি না আসে তাহলে ওই যে ক্রস লিঙ্কে যেগুলো আছে, পিতা হিমোফিলিয়া বাহক, মাতা দেখা যাচ্ছে স্বাভাবিক, বা হচ্ছে একজন বর্ণান্ধ আরেকজন স্বাভাবিক বা স্বাভাবিকের বাহক, এই যে ক্রস লিঙ্কগুলো আছে এগুলো করে ফেলবো। আর তার সাথে যে বিষয়টা মাঝে মাঝেই দেখা যায় আসে, আরএস ফ্যাক্টরজনিত যে রোগ, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, সেই আরএস ফ্যাক্টরজনিত রোগটা পড়ে ফেলতে হবে। এখন চলে আসো প্রথম আর দ্বিতীয় অধ্যায়। প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে আসলে কি পড়ব? প্রথম অধ্যায় থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে 8টা পর্ব আছে নন কাটারটার, এই 8টা পর্ব কভার করে ফেলা। তো 8টা পর্বর ভাইয়া কয়টা করে বৈশিষ্ট্য লেখা লাগবে? অ্যাটলিস্ট 7টা থেকে 8টা। তাহলে এই যে 8টা পর্ব আছে, সেই 8টা পর্বের যে 7টা থেকে 8টা বৈশিষ্ট্য, সেই 7টা থেকে 8টা বৈশিষ্ট্য পড়ে ফেলা লাগবে। এখন শুধু এই বৈশিষ্ট্যগুলো পড়ে ফেললেই হবে না, উদাহরণ মাস্ট। কারণ শুধু তোমার যে এইভাবে নিডারিয়া বা অ্যানিলিডা উল্লেখ করে দেবে এমন না, তোমার নিডারিয়ার যে উদাহরণ বা অ্যানিলিডা উদাহরণ বা ফিতা কিনমি এভাবে দিয়ে দিবে। তো তোমার একটু চিনতে হবে, চিনতে পারার জন্য অবশ্যই যে পর্বগুলো আছে সেই পর্বগুলোর যে উদাহরণ আছে সেই উদাহরণগুলো পড়ে ফেলতে হবে। এখন ভাই ইম্পর্টেন্ট পর্ব যদি বলো, প্রত্যেকটাই আসতে পারে, কিন্তু আমাদের যে অ্যানালাইসিস সেইটা বলে নিডারিয়া, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা এবং একাইনোডার্মাটা, এইটা থেকে সবচেয়ে বেশি আসে। আর ঘ নম্বরে দিতে পারে হয়তো ফিতা কিনমি, কর্ডোটা থেকে কেন উন্নত, বা যে কোনো একটা নন কর্ডোটা দিয়ে সেটা বলবে কর্ডোটা থেকে কেন উন্নত, বা মেরোডোপ্যানিরা কেন উন্নত, এরকম ঘ নম্বরে পড়ার চান্স বেশি। এখন চলে আসো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় আসলে একটা অধ্যায় না, এটা বলা যায় 3টা অধ্যায়ের সমন্বয়। এখানে কী টপিক আছে? হাইড্রা, রুই মাছ এবং ঘাসফড়িং। দেখো হাইড্রা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার নিউরোসাইটের গঠন। তাহলে হাইড্রার যে নিউরোসাইটের গঠন, এটা চিত্রসহ অবশ্যই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তারপর হাইড্রার নেমাটোসিস, 4 ধরনের যে নেমাটোসিস থাকে সেই নেমাটোসিসের প্রকারভেদ। তাহলে হাইড্রার যে 4 ধরনের নেমাটোসিস পাইছি সেই নেমাটোসিসের প্রকারভেদ। আর ঘ নম্বরের জন্য সবচেয়ে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাইড্রার চলন, লোপিং চলন এবং সমাসল্টিং চলন। এর কী করতে হবে? এর একেবারে চিত্রসহ করে ফেলতে হবে। তাহলে হাইড্রার দেখলাম আমরা নেমাটোসিসের গঠন, তারপর নিউরোসাইটের গঠন, তারপর সমাসল্টিং এবং লোপিং পদ্ধতি, তারপর এই পয়েন্টে যদি কিছু আসে তাহলে হাইড্রার সমবন্টন এবং মিথজীবিতা। এবার চলে আসো রুই মাছ থেকে কি পড়বো? রুই মাছ থেকে হৃৎপিণ্ড চিত্রসহ ছবি আর রক্ত সংবহন পদ্ধতি, এটা পড়বো। ধমনীতন্ত্র পড়বো এবং বায়ুথলি চিত্রসহ গঠন এবং কাজ, এই 3টা টপিক পড়লেই হয়ে যাবে। এবার ঘাসফড়িং থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাদের যে দর্শন কৌশল, সুপারপজিশন এবং অ্যাপোজিশন, এই 2টা পড়তে হবে। সুপারপজিশন এবং অ্যাপোজিশন এই 2টা খুব সুন্দর করে পড়তে হবে। তারপর হচ্ছে ওমাটিডিয়ামের গঠন পড়ে ফেলবো। তারপরে যে এই যে এদের যে রূপান্তরে যে হরমোন আছে, এই হরমোনের যে ভূমিকাগুলো, সেই ভূমিকাগুলো পড়ে ফেলবো। তারপর রক্ত সংবহন তত্ত্ব পড়ে ফেলবো। এই 4টার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এদের দর্শন কৌশল এবং ওমাটিডিয়ামের গঠন। এই 2টা থেকেই কোশ্চেন তোমরা আশা করি কমন পেয়ে যাবা। তারপর চলে আসো যে অষ্টম অধ্যায় লং সিলেবাসের অষ্টম অধ্যায় থেকে অনেক বছর, 6 বছর পরে অষ্টম অধ্যায় আসছে। সেই 20 সাল থেকে 25 সাল, 6 ব্যাচ
শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছে, তোমরা এই লং সিলেবাসে পরীক্ষা দিচ্ছ। তো এখান থেকে দেখো কী কী আসতে পারে। এখান থেকে মানে অষ্টম অধ্যায় থেকে আসলে টপিক খুবই সিলেক্টেড বলতে এইখান থেকে চোখ থেকে আসলে চোখে যে লম্বচ্ছেদ আছে সেই লম্বচ্ছেদ অবশ্যই আসবে, এবং ডট আর কোণ কোষের যে পার্থক্য সেটা আসতে পারে। আর কানের ক্ষেত্রে কানের যে ভারসাম্য রক্ষা করে শ্রবণ কৌশল, এই দুইটা টপিক। আর যদি মস্তিষ্ক থেকে দেয় তাহলে ওই যে নিউরনের গঠন ওইটা পড়বা, আর মস্তিষ্কের যে বিভিন্ন অংশ কাজ আছে এই কাজগুলো করে ফেলবা। তাহলে এইগুলোই যদি করে ফেলো দেখো মোটামুটি আমাদের সিলেবাস যতটুকু আছে মোটামুটি কভার হয়ে যাবে। তো এই টপিকগুলো যদি পড়তে পারো তুমি 6 থেকে 7টা সৃজনশীল ইজিলি কভার করে দিতে পারবা। তো এইটা খেয়াল রাখবা, যদি এতগুলো মানে বিষয় তুমি দেখে যাইতে পারো, আসলে একদিনে তো প্রত্যেকটা টপিক দেখে যাওয়া সম্ভব না, কিন্তু এই বিষয়গুলো দেখে গেলে তুমি মোটামুটি কভার করে ফেলবা। যেইগুলো চিত্রসহ বললাম, বায়োলজিতে চিত্র অবশ্যই, চিত্র না দিলে তোমার টিচার কখনোই ফুল মার্ক দিবে না। তো চিত্রগুলো খুব সুন্দর করে প্র্যাকটিস করবা, তাহলে আশা করি তোমাদের একটা বায়োলজিতে সিকিউ একটা ভালো কভার আপ হয়ে যাবে। এখন তাই এমসিকিউ কী করব? এখন দেখো সিকিউতে কিন্তু তুমি 7টা অধ্যায় পড়ে ফেলছো, তাহলে 7টা অধ্যায় যখন পড়ে ফেলছো তাহলে তুমি কিন্তু অনেক টপিক পড়ছো এবং অনেকটা টপিক তোমার জানা হয়ে যাচ্ছে। এর সাথে তুমি আরও 2টা অধ্যায় পড়ে ফেলবা, সেই 2টা অধ্যায় কি 10 অধ্যায় পড়ে ফেলবা। তাহলে আর যদি সম্ভব হলে 7 অধ্যায়ের যে এমসিকিউ পার্টটা আছে এটা ভালো করে কভার করে দিবা, তাহলে তোমাদের এমসিকিউর একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। এর পরিবর্তে যদি ভাইয়া কোথা থেকে পড়বো এমসিকিউ পুরো বই পড়তে পারছি না তখন কি করব, বা বইয়ের ভিতরে পড়লে কোনটা পড়বো না পড়বো বুঝতে পারছি না, তাহলে দেখবা মাজেদা ম্যামের বই আছে, মাজেদা ম্যামের বইয়ের পিডিএফ অনলাইনে তোমরা পেয়ে যাবে, সেটা পড়বা। এবং বিগত বছর যে আনুষ্ঠানিক কোশ্চেনগুলো আসছে সেই আনুষ্ঠানিক কোশ্চেনগুলো যদি তোমরা কভার করতে পারো তাহলে দেখবা তোমাদের একটা ভালো চলে যেতে মার্ক আসবে আশা করি। আচ্ছা।